তুমি কলেজ কমপ্লিট করে বসে আছো, রেজাল্ট তোমার হাতে আছে। এখন প্রশ্ন, তুমি কি করবে? সরকারি চাকরি সে তো পেতে অনেক সময় লাগে, কিন্তু সংসারের চাপ, নিজের স্বপ্ন সব মিলিয়ে একটা চাকরি দরকার, তাই তো? তাই আজকের ভিডিওতে 2025 সালে পশ্চিমবঙ্গে কিভাবে ফ্রেশার্সদের জন্য জবের অপশন আছে, কিভাবে তোমরা পাবে, বেতন কত, প্রসেস কি আছে, আবেদন কি করে করবে, সবকিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা তুমি শেষ অবধি দেখো, কারণ এই তথ্যগুলো হতে পারে তোমার কেরিয়ার শুরুর প্রথম ধাপ হতে পারে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2025 সালের জুলাই মাসে 5000 জবের ভ্যাকেন্সি শুধু পশ্চিমবঙ্গে আছে। তোমাদের মধ্যে অনেকে আবার হাসবে যে এটা বোধহয় আবার কোন ধরনের ক্লিকবেট ভিডিও হচ্ছে। না, জব বলতে আমরা সরকারি চাকরির কথা বলছি না, জব বলতে আমি প্রাইভেটের কথা বলছি। প্রাইভেটের অনেকগুলোকে আমরা জব ধরতে পারি। যেমন তুমি যদি একজন ডেটা অপারেটর হও, সেটাও তো জব। যেমন তুমি সেলস এক্সিকিউটিভ হও, সেটাও তোমার জন্য জব। তাহলে সব মিলিয়ে 5000-এর মতন ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। লিঙ্কডইনের মতে পশ্চিমবঙ্গে প্রতিদিন নতুন নতুন পদের সুযোগ আসছে। ফ্রেশার্সদের জন্য আছে 746টা পদ, যেটা আমরা প্রতি মাসে দেখতে পাচ্ছি লিঙ্কডইনের প্রোফাইলে। ওটাকে তোমার জানা আছে? তাহলে এর থেকে আমরা এটা বুঝতে পারছি যে কর্মসংস্থান আছে, কিন্তু আমাদের পৌঁছাতে হবে। আমরা জানি না কিভাবে যাব, কিভাবে তার প্রসেস আছে। প্রথমে আমরা আলোচনা করে নেব যে টপ যে প্রাইভেট সেক্টরগুলো আছে যেখানে আমরা ঢুকতে পারি। কারোর হয়তো 12 কমপ্লিট করে বসে আছো, কেউ গ্র্যাজুয়েশন করে আছে, কেউ ধরো প্যারামেডিক্যাল কোর্স করে আছে, কেউ ইঞ্জিনিয়ারিং করে আছে। সকলের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে, কারণ আমি সব সেক্টরগুলোকে আমি কভার করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আইটি সেক্টরের দিকে একটু তাকাই। কলকাতা ও তার আশেপাশে আইটি কোম্পানিগুলো দ্রুতভাবে গ্রো করে চলেছে, যেখানে সফটওয়্যার ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট, ডিজিটাল মার্কেটিং, কাস্টমার সাপোর্ট এই ধরনের আমরা পদ দেখতে পাচ্ছি আইটি কোম্পানিগুলোতে। আর এই বিষয়ে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়াশোনা করেছে, যারা বিসিএ নিয়ে পড়াশোনা করেছে, যারা এমসিএ নিয়ে পাস করেছে, তাদের কাছে এই আইটি সেক্টরে জয়েন করাটা অনেকটা সহজ। এরপরে যে অপশনটা আসে ব্যাংকিং এর সেক্টর, প্রাইভেট ব্যাংক, ফিনটেক কোম্পানিগুলো কিংবা এনবিএফসি কোম্পানিগুলোতে রিলেশনশিপ অফিসার, সেলস এক্সিকিউটিভ, ক্রেডিট অ্যানালিস্ট এই ধরনের সুযোগ কিন্তু আছে। যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছো, যারা ইকোনমিক্স নিয়ে অনার্স করেছো, বা যারা এমবিএ কমপ্লিট করেছো, এছাড়াও আর্টস কমপ্লিট করা গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের কাছে কিন্তু ব্যাংকিং সেক্টরে ঢোকার একটা সম্ভাবনা আছে। এই ব্যাংকিং এ ঢোকার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, যেখানে তোমরা কিভাবে ব্যাংকিং সেক্টরে জব করতে পারবে। এরপরে চলে আসছি হেলথ সেক্টর, যেখানে প্রাইভেট হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে বিভিন্ন পদ আছে। যেমন নার্সিং, ফার্মাসি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা প্যারামেডিক্যাল কোর্স করার পর বিভিন্ন মেশিনারিকে হ্যান্ডেল করার কাজ, ওটি টেকনিশিয়ান, এই ধরনের বিভিন্ন আমরা মেডিকেলের পদ দেখতে পাই। আর এগুলো তোমরা অনায়াসে পেতে পারো যখন তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তবে এটা বলতে পারি সরকারি নয়, প্রাইভেটের চান্স কিন্তু 99% ধরে রাখতে পারো। এবার চলে আসি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। দুর্গাপুর, আসানসোল, হলদিয়া এই সকল জায়গাতে ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট করা স্টুডেন্টদের কিন্তু সুযোগ আছে। যেমন প্রোডাকশন ইঞ্জিনিয়ার, কোয়ালিটি কন্ট্রোল, মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, এরকমই বিভিন্ন পদ আছে। তাহলে আমরা 4-5টা সেক্টর দেখে আমরা বুঝতে পারলাম যে চাকরি আছে, আমাকে পৌঁছাতে হবে, পৌঁছানোর পথ করে নিতে হবে। আমাদের যেমন যেমন যোগ্যতা আছে সেই অনুযায়ী আমরা চাকরি পাবো। তাহলে এর জন্য আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশন অনুযায়ী কিভাবে তোমরা চাকরির অপশন পাচ্ছ। যে স্টুডেন্টটা 10 কমপ্লিট করেছে, তারা যদি বলে যে আমি একটি চাকরি পেতে চাই, তার জন্য ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি আছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের পদ, সেলস অ্যাসোসিয়েট, অফিস অ্যাসিস্ট্যান্টের মতন পদের সুযোগ আছে। এই ক্ষেত্রে তোমাদের স্যালারি হবে 10,000 থেকে 15,000 টাকা প্রতি মাসে। 12 কমপ্লিট করার পর তোমাদের কাছে যে চাকরির অপশনগুলো আছে, রিসেপশনিস্ট, কম্পিউটার অপারেটর, জুনিয়র এক্সিকিউটিভ, টেলিকলিং এক্সিকিউটিভ, এই ধরনের পদের সুযোগ আছে। এই ক্ষেত্রে তোমার স্যালারি হবে 12,000 থেকে 18,000 টাকা প্রতি মাসে। যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে বসে আছো তাদের জন্য ম্যানেজমেন্ট ট্রেনিং, সফটওয়্যার ট্রেনিং, ব্যাংকিং অ্যাসোসিয়েট, মার্কেটিং এক্সিকিউটিভ এই ধরনের পদের সুযোগ আছে, যেখানে তোমাদের প্রাথমিক বেতন হবে 18,000 থেকে 25,000 টাকার মধ্যে। ডিপ্লোমা ও টেকনিক্যাল কোর্স করা স্টুডেন্টদের জন্য সুযোগ আছে জুনিয়র ইঞ্জিনিয়ার হওয়ার, টেকনিশিয়ান হিসাবে, ল্যাব টেকনিশিয়ান হিসাবে। এছাড়াও প্যারামেডিক্যাল কোর্স করা যারা স্টুডেন্ট আছো, তোমরা যে লাইনে পড়াশোনা করেছো, তুমি যদি ধরো ওটি টেকনিশিয়ানে পড়াশোনা করছো, তাহলে একটি হসপিটালে ওটি টেকনিশিয়ান হিসাবে কাজ করবে। তুমি ধরো পড়াশোনা করেছো বিএমএলটি নিয়ে পড়াশোনা করেছো, তো সেই ক্ষেত্রে তোমরা
ল্যাবে কাজ পাবে। তাহলে আমরা বিভিন্ন পদ দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে তোমাদের স্যালারি হবে, আমরা ধরে নিতে পারি 15,000 থেকে 20,000 টাকার মধ্যে। তবে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, বাংলা এবং ইংরাজি এই দুই ভাষাতে আমাদের দক্ষতা লাগবে, বলতে এবং লিখতে জানতে হবে। তা আমি যে সেক্টরেই যাই না কেন, এই যে বিভিন্ন সেক্টরের কথা আমরা বলছি বা আলোচনা করছি, এখানে আরেকটা বিষয় অত্যন্ত প্রয়োজনীয়, স্কিল ডেভেলপমেন্ট। শুধুই যে ডিগ্রি থাকলেই তো আমাদেরকে চাকরি নেবে না, আমাদের ডিগ্রির পাশাপাশি স্কিলকেও ডেভেলপ করতে হবে। যেমন তোমার যদি কম্পিউটারের দক্ষতা থাকে, এক্সাম্পল দিই, MS অফিস তুমি বোঝো, এক্সেল ভালো করে বোঝো, কিংবা তুমি পাওয়ার পয়েন্ট যদি ভালো করে বোঝো, সেই ক্ষেত্রে IT সেক্টরে তুমি কাজের সুযোগ পাচ্ছ। এছাড়াও তুমি যদি প্রোগ্রামিং জানো, পাইথন জানো, জাভা, এই ধরনের স্কিল শিখে নাও। এই স্কিলগুলো শেখার পর তুমি IT সেক্টরেতে অনায়াসে চাকরির সুযোগ পাবে। আরেকটি যোগ্যতা আমাদের খুবই লাগে, আমরা যেখানে ইন্টারভিউ দিতে যাই না কেন, আমাদেরকে কথা বলতে হবে, কমিউনিকেশনের দক্ষতা। অনেক স্টুডেন্ট আছো যারা হয়তো পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তোমার কথা বলা একদম ঠিকঠাক নেই, তোমার কমিউনিকেশনে পোর আছে। এই কারণেই তোমার ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি হয়তো কোনো একটি চাকরির সাথে যুক্ত হতে পারছো না। তাই বলবো যে কমিউনিকেশনের উপরে একটুখানি হলেও জোর দাও। কোনো স্টুডেন্টের আবার ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে নলেজ রাখছে, এটাকে তারা অস্ত্র হিসাবে নিতে পারবে। বর্তমানে তুমি যদি বলো যে আমি একজন SEO করতে জানি, আমি কন্টেন্ট রাইটিং করতে জানি, সেই ক্ষেত্রে অনলাইন মার্কেটিংয়ে চাকরি করার সুযোগ আছে। আর এই সব জিনিসগুলোই তুমি কিন্তু ফ্রি অফ কস্টে ইউটিউব থেকে শিখতে পারবে। তুমি কোর্সেরা থেকে শিখতে পারবে, ইউডুমি থেকে শিখতে পারবে, খান একাডেমি বলে একটি অ্যাপ আছে, সেখান থেকে তুমি শিখতে পারবে। এছাড়াও সরকারের কিছু স্কিম আছে, PMKVY স্কিমেতেও অনেক স্কিল ফ্রি অফ কস্টে শিখতে পারবে। আমরা কোথায় কি পদ আছে এবং তার চাকরি সম্বন্ধে জেনে নিলাম, আমরা কি স্কিল শিখতে চাইছি তাও জেনে নিলাম। এবার আমরা জেনে নেবো যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, প্রসেস কি আছে। এই বিষয়টা কন্টিনিউ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমার সাথে শেয়ার করতে চাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেকগুলো চাকরি কিন্তু রিপ্লেস করে দেবে আগামীতে। এই যে এতগুলো জবের সম্বন্ধে বললাম না, মেবি আগামী 5 বছরে এই জবগুলো কিন্তু রিপ্লেস হয়ে যাবে, এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেক চাকরির অপশনগুলো কিন্তু আমরা AI দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। তাই তোমাকে বলবো, এই যে এতগুলো স্কিলের কথা বললাম, এর মধ্যে তুমি AI ওরিয়েন্টেড স্কিল শেখো, AI সম্বন্ধে জানো, যে কোনো একটি টুলকে ব্যবহার করা শেখো। এই টুলের মাধ্যমে তুমি কিভাবে একটা কোম্পানিকে হেল্প করতে পারো, কিভাবে তুমি একটি চাকরিটাকে নিশ্চিত করতে পারবে, সেটা তোমাকে জানতে হবে। তাই বলবো AI কে কিন্তু একটা ইম্পর্টেন্স পার্ট হিসেবে এখন থেকে নাও। তুমি আর্টসের স্টুডেন্ট, সায়েন্সের না কমার্সের, এটা কোনো ম্যাটারই করে না, কিন্তু যেটা ম্যাটার করে তোমাকে AI শিখতে হবে। AI এর ব্যবহার যত বেশি জেনে যাবে, শিখে যাবে, আগামীতে সাস্টেন করতে পারবে অনেক বেশি। চলো এবার কিভাবে তুমি জবে সার্চ করবে, কিভাবে জবটি পাবে, সেই সম্বন্ধে আমরা জেনে নিই। অনলাইনে অনেকগুলো জবের পোর্টাল আছে, যেমন naukri.com, লিঙ্কডইন, ইনডিড, ফ্রেশ ওয়ার্ল্ড। এখানে তুমি তোমার একটি প্রোফাইল তৈরি করো। প্রোফাইল তখনই তৈরি করবে যখন তোমার কোনো একটা স্কিল এবং তুমি ক্লিয়ার আছো যে তুমি কোন সেক্টরে যেতে চাইছো। ধরো তুমি প্রথম থেকে ক্লিয়ার আছো যে আমি ব্যাংকিং সেক্টরে যেতে চাই, তাহলে ব্যাংকিং সেক্টরে যাওয়ার জন্য যে স্কিল লাগবে সেটা শিখে নাও, তার সাথে তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রিটাও শো করো। তাহলে তোমার ডিগ্রি প্লাস স্কিল যখন তোমার শেখা হয়ে যাবে, তারপরে তুমি যখন প্রোফাইল তৈরি করবে, তাতে তোমার চাকরি পেতে সহজ হবে। এবং তোমার একটা ভালো রেজিউমে তৈরি করো। রেজিউমেও এখন এমন হয়ে গেছে যে AI দ্বারা এই রেজিউমেগুলোকে দেখা হচ্ছে। বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো আছে, তারা কিন্তু ডাইরেক্ট আর রেজিউমে দেখছে না। উনি কি করছেন যে AI দ্বারা সেই রেজিউমেগুলোকে দেখা হচ্ছে, সেখানে কয়েকটা কিওয়ার্ড যদি হাইলাইটেড হয় তবেই তাকে কলের জন্য ডাকছে। রেজিউমেকে কিভাবে ভালো করে বানানো যায় যেখানে AI দ্বারা রিজেক্টেড হবে না, এই বিষয়ে তুমি যদি গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো, অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। এখান থেকে তুমি তারা আইডিয়া নিয়ে বানিয়ে নাও। এবার তুমি যে সেক্টরে কাজ করতে চাইছো, যে কোম্পানিতে কাজ করতে চাইছো, ওই কোম্পানিগুলোতে তুমি বারবার ভিজিট করো, দেখো তাদের বিজ্ঞপ্তি আসছে কিনা। বা তুমি যদি naukri.com এ যাও বা লিঙ্কডইনে যাও, ওখানে দেখবে তাদের বিজ্ঞপ্তি দেয়, ভ্যাকেন্সির জন্য আলাদা করে তাদের সিস্টেম করা আছে, ওখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করো। এটা তোমার কিন্তু নিয়মিত কাজ হবে। আর সঙ্গে একটা জিনিস কাজ করো, নেটওয়ার্কিং করার চেষ্টা করো। বন্ধু হোক বা তোমার আত্মীয় স্বজন যে চাকরির সাথে যুক্ত আছে, তাদের সাথে রিলেশন বিল্ড করার চেষ্টা করো। ইভেন এমনও হতে পারে তুমি হয়তো পার্টিকুলার কোনো একটি সেক্টরে যেতে চাইছো, ওই সেক্টরে তোমার একজনকে চেনা পরিচিত আছে, ওনার একটা রেফারেন্স নেওয়ার চেষ্টা করো, তাতে তোমার চাকরি পাওয়াটা সহজ হবে। দেখো, এই রেজিউমে দেওয়ার পর হয়তো তুমি ইন্টারভিউ কল পেলে, ইন্টারভিউ কলেতে কয়েকটা বিষয় তোমাকে কিন্তু লক্ষ্য দিতে হবে। আর তোমরা যদি এই বিষয়টা ভালো করে শিখে নাও, তাহলে তোমাকে চাকরি পেতে কেউ আটকাতে পারবে না। প্রথমত, তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, ওই কোম্পানির সম্বন্ধে পড়ে যাও, ওই কোম্পানিটার সম্বন্ধে জেনে যাও, তাদের এখন বর্তমানে কি সিনারিও আছে, তাদের ভিশন কি আছে, তাদের টার্নওভার কি আছে,
কি তাদের প্রোডাক্ট আছে, কোনটা ভালো করে চলে, এভরিথিং তুমি জেনে যাও। আর কয়েকটা সাধারণ প্রশ্ন তুমি যে কোনো ইন্টারভিউতে পাবে, এই প্রশ্নের উত্তর তুমি জেনে নাও। যেমন তুমি যদি ব্যাংকিং সেক্টরে যাও, সেখানে তোমাকে বলতে পারে যে কেন তুমি ব্যাংকিং সেক্টরে আসতে চাইছো, কেন তুমি এখানে আসবে, কি এমন তোমার লাভ আছে, বা তোমার স্ট্রেংথ পয়েন্ট কি আছে, তোমার উইক পয়েন্ট কি আছে। এই ধরনের কিছু কমন কোশ্চেনের উত্তর তুমি জেনে যাও। অবশ্যই এই উত্তর কিন্তু ইংলিশে বলার প্র্যাকটিস করো। আর একটা বিষয় আমি বলে রাখি, অনেকে ইন্টারভিউ দিতে যাও, ফর্মাল ড্রেস পরো না এবং আগোছালো ভাবে যাও। একটা প্লেন নর্মাল একটা টি শার্ট পরেছো, একটা জাস্ট প্যান্ট পরেছো, চলে গেছো ইন্টারভিউ দিতে গিয়ে, চুলটা আগোছালো আছে, ঠিক করে তোমার দাড়ি ঠিক করে কামানো নেই। তো এখানে ইন্টারভিউ যে নিচ্ছেন তার কাছে একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। তাই বলবো একটা ফর্মাল ড্রেসের অপশন রাখো। একটি সেট কেন, যেখানে যখনই তুমি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছ ওই ড্রেসটি পরে যাওয়ার চেষ্টা করবে। ইন্টারভিউতে আরেকটা বিষয় যেটা লক্ষ্য করে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কথা বলার ধরন, তুমি কতটা বেশি কনফিডেন্স আছো বা তুমি কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করছো, সেটা কিন্তু দেখে নাই ইন্টারভিউ চলাকালীন। তাই এই বিষয়টাও তুমি আস্তে আস্তে নিজেকে তৈরি করো। অনেকে ভাবে যে প্রাইভেট সেক্টরে জব করলে অনেক কিছু অপশন পাওয়া যায় না, যেমন অনেকে ভাবে যে হয়তো পিএফ পাবো না। না, অবশ্যই প্রাইভেট সেক্টরে যখন তুমি জয়েন করছো যে কোনো কোম্পানিতে, বড় কোম্পানিতে, তুমি পিএফ পাবে, তুমি গ্র্যাজুয়েটির অপশন পাবে, তোমার ইএসআই এর অপশন করে দেবে। যা কিছু পলিসি আছে সব কিছু পলিসি কিন্তু তারা ফলো করে। তাই এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নাই যে আমি প্রাইভেট সেক্টরে কাজ করব, যে এখানে আমার কেরিয়ার কি হবে। হ্যাঁ, তবে এখানে যেটা আছে, তোমাকে তোমার মূল্য যেটা দেবে সেই অনুযায়ী কাজ করিয়ে নেবে। যে কোনো সেক্টরে যাও না কেন তোমার কিন্তু একটা ওয়ার্ক প্রেসার থাকবে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না। তাহলে এই ভিডিওটাকে যদি আমরা সামারি হিসেবে যদি দেখি, আমরা কি কি পয়েন্ট পেলাম, কয়েকটা জব পোর্টালের নাম পেলাম যেখানে আমাদেরকে নিজস্ব রেজিউমে তৈরি করতে হবে। আমরা কয়েকটা সরকারি রিসোর্সেস জেনে নিই যেখানে আমরা রেজিস্টার করব আমাদের নাম, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আমাদের নাম রেজিস্টার করব, ডিস্ট্রিক্ট এমপ্লয়ি অফিসে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের স্কিল ডেভেলপ করার জন্য এনএসডিসি সার্টিফিকেট কোর্সে আমরা প্রোগ্রামে জয়েন করতে পারি, ওয়েবেল বিসিসিআই প্রোগ্রামের আমরা জয়েন করতে পারি। নেটওয়ার্ক আমাদের বিল্ড করার জন্য আমরা লিঙ্কডইনের প্রোফাইল তৈরি করব। ইন্ডাস্ট্রির যে প্রফেশনাল আছে, যে আমরা ইন্ডাস্ট্রি যেতে চাইছি, ওই ইন্ডাস্ট্রি যে প্রফেশনাল ব্যক্তি আছে তাকে আমরা ফলো করার চেষ্টা করব। আর যদি কোনো লোকাল গ্রুপ থাকে যেখানে পোস্ট রিলিজ হয়, ভ্যাকেন্সি রিলিজ হয়, তো ওই গ্রুপে আমরা জয়েন হয়ে থাকব। দেখো, আমি যেটা মনে করি, গ্রাজুয়েশন কমপ্লিট করে হতাশ হয়ে বসে থাকার তো কিছু নেই। আমাদেরকে নিজেদের সুযোগ নিজেকে তৈরি করে নিতে হবে। যেটা মনে হয় আমার জানা নেই সেটা আমাকে শিখে নিতে হবে। তা না হলে এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।